আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ইনশাল্লাহ ভালো আছো। গত ক্লাসে আমরা ঐকতান কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে নিশ্চয়ই কবিতাটি তোমরা ভালোভাবে আত্মস্থ করে নিয়েছো। পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা তো ছেড়ে দেওয়া যাবে না। ইনশাল্লাহ এই ক্রান্তিকাল আমাদের এক সময় কেটে যাবে, কিন্তু সময়গুলো আর ফিরে আসবে না। তাই সময়ের যথাযথ আমাদের মূল্যায়ন করা উচিত। আমরা এই সময় নিজেদের মাঝে অনেক ভালো গুণের সমাবেশ ঘটাবো। এই জন্য আমরা নৈতিক মূল্যবোধ চর্চা করব। তো তোমাদের পাঠ্য বইয়ে আমাদের গত ক্লাসে বলেছিলাম যে আজকে আরেকটা কবিতা, নতুন কবিতা পড়াবো। দুটো সাদা পাখি আমরা দেখতে পাচ্ছি। সাদা পাখিগুলো বলো তো কোন কবিতায় আছে পাখির কথা, সাদা পাখির কথা? আমরা বুঝতে পারছি লোকলোকান্তর কবিতায় কবি সাদা পাখির কথা বলেছেন, আল মাহমুদ। এই পাঠ যখন আমরা পড়ব, পাঠ শেষে আমরা আল মাহমুদের জীবন এবং কর্ম সম্পর্কে বলতে পারবো, তার কাব্য চেতনা সম্পর্কে বলতে পারবো। আহত হয়েও কবি হতাশ নয়, আশাবাদী, সে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতে পারবো। এই কবি আল মাহমুদ, যাকে সোনালী কাবিনের কবি বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছেন 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ায়। তার একটা আসল নাম আছে, তার সেই প্রকৃত নাম হলো মীর আব্দুল শুকুর আল মাহমুদ। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। হলো তিনি নানা শাখায়, সাহিত্যের নানা শাখায় বিচরণ করেছেন। মূলত কবি হিসেবেই তিনি সমধিক পরিচিত। তার কবিতায় প্রশান্তময় গ্রাম্য জীবনের কথা আছে। চিরায়ত গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক পরিবেশই তিনি তার লেখায় চিত্রায়ন করেছেন। তার কাব্যভাষার শরীরে চিরায়ত বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপই শিল্পিত ভাষ্য উপস্থাপন করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে সোনালী কাবিন, কালের কলস, লোকলোকান্তর, মায়াবী পর্দা দুলে ওঠে, বক্তিয়ারের ঘোড়া, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও আছে, আমরা দেখি কবিতায় কবি বলেছেন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। কবি নিজের চেতনাকে সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছেন। কোন কবিতায়? লোকলোকান্তর কবিতায়। লোকলোকান্তর কবিতাটি হলো কবির লোকলোকান্তর কাব্যের নাম কবিতা। এটা হলো কবির আত্মপরিচয়মূলক কবিতা। ঐকতান কবিতায় আমরা দেখেছি সেটা ছিল কবির আত্মসমালোচনামূলক একটা কবিতা। আর লোকলোকান্ত হলো কি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবিতায় কবি নিজের অস্তিত্বের স্বরূপ কাব্য চেতনায় নির্মাণ করেছেন, তুলে ধরেছেন একটা সাদা সত্যিকার পাখির প্রতীকে। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব। আর পাখিতুল্য সেই কবিসত্তা কবির স্বপ্নসৌধে রহস্যময় মমতা নিয়ে বিরাজ করছে। কবির চেতনার অনুভব, কবির বসবাস প্রকৃতির মধ্যে, প্রাণের মধ্যে, সৃষ্টির মধ্যে, জীবনের মধ্যে, এবং এর মধ্য দিয়ে কবি তার কাব্য চেতনার অবয়ব নির্মাণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার কবিতায় চিত্রকল্পের মালা গেঁথেছেন। এই লোকলোকান্তর কবিতাটি হলো গিয়ে একটা সনেট ধর্মী কবিতা।
সনেট কি আমরা বুঝি তো না, একটি ভাব একটি মাত্রা, যেখানে 14 মাত্রায় থাকবে, 14 পংক্তি থাকবে, আর কি থাকবে, একটি ভাব থাকবে। তো আমরা দেখি অর্থাৎ সনেট সাধারণত 14 মাত্রায় গঠিত হয়। আমরা দেখি লোকলোকান্তর কবিতার সনেট 18 মাত্রায় গঠিত হয়েছে। 18 মাত্রার সনেটও আছে। তো এটা এর ছন্দের দিক থেকে এটা হলো গিয়ে অক্ষরবৃত্ত ছন্দ। এই কবিতায় কবি অর্থাৎ কবির সৃষ্টির প্রেরণা হলো গিয়ে আমরা দেখছি, কবিতাটি পড়ে আমরা বুঝতে পারছি যে চিরায়ত গ্রামীণ জীবন, আর এখানেই এই গ্রামীণ জীবনে কবির বসবাস। কবিতায় রঙের উপস্থিতি আছে, সাদা রঙের কথা আছে, সবুজ রঙের কথা আছে, তীব্র লাল রঙের কথা আছে। প্রকৃতিতে সাদা রঙের উপস্থিতি আছে, সাদা রঙের পাখির কথা আছে, সবুজ প্রকৃতির কথা আছে, তীব্র লাল সূর্যের রঙের কথা আছে। তো আমরা দেখি কবিতায় সাদা পাখির প্রতীকী কবি আসলে আমাদের মনের কথা বলেছেন, মানুষের চেতনাকে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন মানুষের মন বড় বেশি অস্থির, বড় বেশি চঞ্চল, তাই না? কবি নিজের আত্মজীবনিক কথা বলেছেন, এটাকে আত্মজীবনিক কবিতা বলা হয়। এখানে কবি এবং কবিসত্তা এক, অভিন্ন। আর কবি সত্তাই অর্থাৎ কবি এবং কবিতা, এই যে অভিন্ন সত্তা, তাকেই তিনি কি করেছেন, তার স্বপ্নের সুন্দরের রহস্যময়তার স্বপ্ন শোধে কবি আসীন এই কবিতায়। এর একটা প্রতিমা, স্বপ্ন শোধের প্রতিমা গড়ে তুলেছেন, সেটা হলো গিয়ে চন্দনের ডাল। তা আমরা দেখি এই যে কবি বলছেন যে এই যে পাখি, অস্থির মন, সে কিসের মতো ঘুরে বেড়ায়? কবি বলছেন যে পাখির মতোই ঘুরে বেড়ায়। মানুষের মন পাখির মতোই উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, এবং মুহূর্তে চলে যায় এক স্থান থেকে অন্য স্থানে, এক লোক থেকে অন্য লোকে। আর সেই পাখি কখনো গিয়ে সবুজ বনে চন্দনের ডালে গিয়ে বসে। চন্দনের কথা কবি নিয়ে এসছেন, এখানে চন্দনকেই কবি বাছাই করেছেন। বনে অনেক গাছ আছে, কিন্তু চন্দন গাছ সুগন্ধি কাঠের গাছ, এর ফুল ঝাল মিষ্টি লবঙ্গ। সৃষ্টির অনুভবকে কবি কি করেছেন, সাদা পাখির প্রতীকে উপস্থাপন করে তাকে চন্দন গাছের, তার চেতনার পাখিকে সবুজ বনে চন্দন গাছের ডালে বসিয়েছেন। তাহলে আমরা দেখছি যে কবির কাব্যসত্তার মধুরতার সাথে চন্দনের একটা সম্পর্ক আছে। কবিতায় কবির স্বাধীনতা আছে, আর কবিতায় কবির প্রাণ প্রাচুর্যের প্রতীক। কবিতা কি আমরা তো বুঝি, আমরা জানি যে কবিতা হলো অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাস। আল মাহমুদও এই কবিতার মধ্যে দিয়ে অপরিহার্য শব্দগুলোর মেলবন্ধন রচনা করেছেন, শব্দের মালা গেঁথেছেন। এটা এমন নয় যে জরাশ্রিত অবয়বে এই কবিতাটি অঙ্কুরিত হয়েছে, সেটা কিন্তু নয়। একজন কবি প্রাণ এবং প্রকৃতির আশ্রয়ে নিজেকে মেলে ধরেন, কবিও তেমনই করেছেন। এই কাব্যসত্তায় কবি উজ্জীবিত হন, নিজেকে নিবেদন করেন। প্রকৃতিতে কবির অভিসার, এই প্রকৃতির মাঝে কবি পরিব্রাজক। আর কবি আল মাহমুদও এই কাব্য ভাবনায় নিজের অন্তর্লীন হয়ে আছেন। আমরা দেখি এই কবিতার মাঝেই তিনি তার সকল অবয়বকে কখনো ভাঙছেন, কখনো
গড়ছেন। এই যে আমরা বলছি যে কবির চেতনার পাখি, সে গিয়ে বসেছে সবুজ অরণ্যে, চন্দনের ডালে গিয়ে বসেছে, বাতাসের তালে তালে দোল খায় সে পানলতার মতো। এখানে পানলতার কথা এসেছে, কাটা সুপারির কথা এসেছে। এর মধ্য দিয়ে আসলে কবি লোকসংস্কৃতির উপাদান, অর্থাৎ পান এবং সুপারি যে আমাদের লোকসংস্কৃতির উপাদান, সেটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এই যে মানুষের ইচ্ছে, মানুষ পৃথিবীর বুকে স্বাধীনভাবে চলবে, নিজের ইচ্ছে মতো চলবে, উপভোগ করবে, এটা লোকান্তর কবিতার ইতিহাস। এবং এই স্বাধীনতার আনন্দ পেতে চায় মানুষ, স্বাধীন হয়ে মানুষ আনন্দ পেতে চায়, সফল হতে চায়, পৃথিবীর বুকে মানুষ উপভোগ করতে চায়, একটা ভবিষ্যৎ বলে কিছু আছে বলে মানুষ মনে করতে চায়। কিন্তু পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না, পৃথিবী নশ্বর, মানুষ মরণশীল, মানুষ ক্ষণস্থায়ী। পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে একদিন চলে যেতে হয়। এই সব আনন্দ সম্ভার ফেলে, প্রকৃতির সমস্ত অফুরান সৌন্দর্য ফেলে তাকে চলে যেতে হয়, তাই না? এই যে মানুষ উপভোগ করতে চায়, সেই বিষয়টিকে কবি বলেছেন যে মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে তালে বন্য পানলতা দোল খায়, কবির চেতনার পাখিটি দোল খায়, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে ওঠে তার ঠোঁট। প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে, তাই না, মানুষ কি হয়? মানুষ হয়, কবি হয়েছেন। প্রকৃতির সৌন্দর্যে কবির মানুষের চেতনার রঙে স্বপ্নে বিভোর হয়। কবি বলছেন বনের রহস্যময় সৌন্দর্য কি করে আমাদের মাঝে আমাদের মনে প্রশান্তি আনে। আজ কবিতার রঙিন স্বপ্নে বিভোর। কবিতার চেতনার স্বরূপকে এভাবে উপস্থাপন করেছেন যে সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে ওঠে তার ঠোঁট। সৌন্দর্যের প্রতীক এই গ্রাম বাংলার সৌন্দর্যকে কবি নানা বর্ণে নানা বিভায় উপস্থাপন করেছেন। কিন্তু তিনি বলছেন যে একদিন সব কিছু ছেড়ে ছুড়ে তাকে চলে যেতে হবে। সমাজ, সংসার, লোকালয় সব কিছু যখন চলে যাবে, সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যাবে, কোনো মায়ার বন্ধনই তাকে ধরে রাখতে পারবে না। কিন্তু মানুষের দেহ, মানুষ নশ্বর হলেও কি অবিনশ্বর, মানুষের মহৎ কীর্তি অবিনশ্বর বলে কবি মনে করেন। সাধারণ মানুষের মৃত্যু হলে পৃথিবীতে কেউ তাকে আর স্মরণ করে না, কিন্তু একজন কীর্তিমানের যখন মৃত্যু হয় তখন শত শত বছর পরও তাকে মানুষ স্মরণ করে, মনে রাখে তার অবদানের কথা, তার ভালো কাজের কথা। একজন লেখকের সার্থকতা এখানে বলে কবি মনে করেন। এই যে মানুষ পৃথিবীর মায়ার বন্ধন ছেড়ে অন্য লোকে চলে যাবে, কবির চেতনায়ও এই চিরায়িত বেদনা অনুভব জাগায়। তিনি বলছেন চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। কবি সৃষ্টির এই সৌন্দর্য দেখে ভয় পেয়েছেন। কবির মাঝে ভয়ের সঞ্চারণ ঘটে। কবি পাখির দিকেই তাকাতে পারেন না। কেন? এই পাখি হলো সৃষ্টির প্রেরণায় তিনি উদ্বুদ্ধ হলে কবি সৃষ্টির রূপ দেখে ভয় পেয়ে যান। কেন? এই সৃষ্টির মধ্য দিয়ে চিত্রকল্পের মালা গেঁথেছেন, তার কাব্য চেতনাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। কারণ তার প্রধান কাজ হলো সৃষ্টি করা। কবি তার প্রাণকে পাখির প্রতি কল্পনা করেছেন বিধায় তার কাছে মনে হয়েছে
পৃথিবীর সমস্ত বাঁধন ছিন্ন করে একদিন চলে যেতে হবে, তাই না? এই যে শেষ পরিণতি, এই যে করুণ পরিণতি, কঠিন পরিণতি, পরিণতির কথা ভেবে কবি পাখির দিকে তাকাতেই পারেন না, ভয় পান, তিনি বেদনায় আহত হন। অর্থাৎ ক্ষণস্থায়ী জীবনের কথা ভেবে কবি মর্মাহত হন। তিনি বুঝতে পারেন সমাজ, সংসার, পরিবেশ, পরিচিতি সব কিছু থেকে একদিন সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যাবে এবং সব দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে একদিন তাকে চিরবিদায় নিতে হবে। তখন তার কি হয়? চেতনার মনে উজ্জ্বল হয়। এই যে আমরা বলছি যে কবিতাটি হলো কি আল মাহমুদের একটা আত্মজৈবনিক কবিতা। তিনি তার নিজের কথাই বলেছেন এই কবিতাতে, সৃষ্টির প্রকৃত সত্য কথা বলেছেন। কবি তার এই চেতনাকে, পাখির প্রতীকে, প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছেন। আমরা দেখি এই সত্তা, এই বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে। তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে চান। কবিতায় আমরা দেখি তারপরে তিনি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে চান। কবিতায় আমরা দেখি কবির অস্তিত্ব জুড়ে যে গ্রাম বাংলা আছে, কবির দৃষ্টিতে কাটা সুপারির রং, গ্রাম বাংলার সুপারির কথা বলেছেন, চিরায়ত বাংলার কথা বলেছেন। সবুজ প্রকৃতিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এই সবুজ প্রকৃতিতে ঘুরে বেড়াতে গিয়ে সেখানে তিনি তা পা রাখছেন, সবুজে পা রাখছেন। যতদূর দৃষ্টি যায় বাংলার অফুরন্ত রং সবই সবুজ। আর লাল সোনালি মাখা সূর্যের কথা বলেছেন, তার নখ তীব্র লাল, এই জন্য আকাশে মেলে ধরা কবির হাত প্রভাত সূর্যের রক্তিম আভায় লাল হয়ে উঠেছে নখ, আঙ্গুলের নখ। আমরা দেখি যে এই যে সৃষ্টির আনন্দ উপভোগ করা, সৃষ্টির প্রেরণায় কবি উদ্বুদ্ধ হয়েছেন, উজ্জ্বল হয়েছে তার চেতনার মণি। যখন তার চেতনার মণি উজ্জ্বল হয়, সৃষ্টিতে যখন তিনি নিমগ্ন হন, তখন পৃথিবীর কোনো বিধিনিষেধ, কোনো নিয়মকানুন, জনপদের অধীনে তিনি থাকেন না। তিনি সৃষ্টিতে ডুবে যান এবং সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। আবার যখন এই সৃষ্টি ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন সমাজ, সংসার, লোকালয় ছেড়ে, সৃষ্টির তার আনন্দের জগৎ ছেড়ে তাকে চলে যেতে হবে। তো কবি বলছেন যে কবির কাছে মনে হয়েছে যে কবি অসহায় বোধ করেছেন যখন কবির কাছে মনে হয়েছে যে মানুষ নশ্বর হলো, মানুষের কীর্তি অবিনশ্বর। পৃথিবীতে অনেক মানুষ হারিয়ে গেছে শত শত বছর পূর্বে, তাদেরকে মানুষ মনে রাখছে তাদের অবদান দিয়ে, তাদের অবদানই তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। কবি মনে করছেন এখানে একজন লেখকের সার্থকতা, মহৎ সৃষ্টির মধ্য দিয়ে সে মনুষ্যলোকে অমর হয়ে থাকে। কবি মনে করছেন এটাই তার বিজয় বার্তা। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। অর্থাৎ তাদের সৃষ্টির তারা বেঁচে নেই, কিন্তু তাদের সৃষ্টি আজও বেঁচে আছে, সৃষ্টির মধ্য দিয়েই তারা বেঁচে আছেন। কবির মনেও আশার আলো জাগে। তিনি অনুভব করেন কবিতার আসন্ন বিজয়। আমরা জানি যারা মহৎ লোক তারা বেঁচে আছে আমাদের মাঝে, যারা শত শত বছর আগেও মারা গেছেন। কীভাবে বেঁচে আছেন? ভালো কথা, ভালো উপদেশ, ভালো অনুপ্রেরণা, যেগুলো মানুষকে পরবর্তী জীবনেও উজ্জীবিত করে। তো কবিতাটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিছু শব্দার্থ আছে, নারী, না পারি, অরণ্য, বনচারী, বনের ভিতর দিয়ে বিচরণ করে যে, এগুলো আমরা একটু দেখে নেব। কবিতায় তোমাদের মূল্যায়ন দেখি, নিজেদের মূল্যায়ন করবে। পাখি কোন ডালে বসে আছে? চন্দন কাঠের ডালে। কবি কোন বিষয়ে আশাবাদী?
কবিতার আসন্ন বিজয়। অর্থাৎ বাংলার যে প্রকৃতির সৌন্দর্যের ডালি বসে সাজিয়ে বসেছে, সৌন্দর্যের মূল উপকরণ কি? কবির যে চোখ ঝলসে যায়, এটা কি? বাংলার সৌন্দর্যই বাংলার সৌন্দর্যের মূল উপাদান। পাখি, চন্দন গাছ, ফুলের পরাগ, বন্যপ্রাণলতা, এসব সৌন্দর্য রহস্যের মেলবন্ধনের কথা কবি বলেছেন। আর এই সৌন্দর্যের মেলবন্ধন কবির কাছে পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়েছেন। পরবর্তীতে পৃথিবী ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেটা কবিকে হতাশ করেছে, আহত করেছে। কিন্তু কবি যখন উদ্বুদ্ধ হয়েছেন এবং এই হতাশার মাঝে তিনি প্রত্যাশার বাণী শুনেছেন, প্রত্যাশার আশার আলো দেখেছেন। যখন তিনি দেখেছেন যে আহত কবির গান, যখন তিনি কবিদের কথা শুনেছেন, কবিকে ছেড়ে যাওয়া বিগত সময়ের কবিদের কথা যখন কবিকে উদ্বুদ্ধ করেছে, উদ্বুদ্ধ করেছে, কবির মাঝে প্রত্যাশা জাগিয়েছে, তখন কবি সেই বেদনার মাঝেও কি হয়েছেন? আনন্দিত হয়েছেন। কবির বিজয় বার্তা বয়ে এনেছে। কবি আশাবাদী হয়েছেন। সৃষ্টির অস্তিত্বে মানুষ অমর হতে পারে, সেটা ভেবে কবি আশাবাদী হয়েছেন। বনচারী বাতাসে কি দোল খায়? বন্যপ্রাণলতা। কবি তার কবিতায় কেন চন্দন গাছের ব্যবহার করেছেন? কবির কাব্যসত্তার মধুরতার সাথে কিসের সম্পর্ক আছে? চন্দনের সম্পর্ক আছে। তো তোমরা তোমাদের কাজ বা দলীয়ভাবে কাজ করার চেষ্টা করবে। দলীয়ভাবে তো এখন সম্ভব নয়, যাই হোক নিজেরা কাজ করার চেষ্টা করবে। কবির চেতনারূপ পাখির রং সাদা কেন? তারপরে পাখির পা সবুজ, নখ তীব্র লাল, এখানে কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? লোক থেকে লোকান্তরে কবিরা কেন আহত হচ্ছেন? এগুলো তোমাদের দলীয় কাজ, বাড়ির কাজ। তো আজ এই পর্যন্তই রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব।